আমরা 5ই আগস্টের পরে মির্জা আব্বাসের কান্না দেখেছি, আমরা রিজভির কান্না দেখেছি, বিজয়ের কান্না বলা চলে। কি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল তারা এই জুলাই যোদ্ধাদের প্রতি। আজকে নির্বাচনের পর, বিজয় লাভ করার পর জুলাই যোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং গত দেড় বছর একই কায়দায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা। এই যে দেশ এখন 53-54 বছর পর কোথায় আছি? আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এই দ্বিদলীয় শাসন বা দুটি দল যারা আছে তাদের অ্যাকশনে আমার কাছে মনে হয় নাই যে তারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল, মানে মুক্তিযুদ্ধের চেতনা তারা লালন করে। আর যারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতো, সেটার এক্সাম্পল জিয়াউর রহমান সাহেব 4.5 বছরের বেশি টিকতে পারেননি। বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় বাংলাদেশে পার করেছেন, ধুকে ধুকে মরেছেন, এবং তার বৃহত্তর যে সবচেয়ে বড় দল যেটা আজকে ক্ষমতায় গেছে, তারা নির্বিকার তাকিয়ে তাকিয়ে দেখেছে আর মাঝে মাঝে বুলি দিয়েছে যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেই। তাহলে এটা যদি বিশ্বাস করতো, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি হিসেবে বিশ্বাস করতো, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিশ্বাস করতো, অ্যাটলিস্ট ওই রাষ্ট্রপতিকে তাদের সাথে রাখতো না, রাখার কোনো কারণও ছিল না। সে তো স্বৈরাচারী সরকারের নিদর্শন। সুতরাং আজকের বাংলাদেশ কোথায়? এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে কথা বলে, এটা সিম্পল রাজনৈতিক স্লোগান, এবং আমার ধারণা তারা সেটা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে জুলাই যোদ্ধারা থাকতো সকলের মাথার তাজ। কেমন আজকের বাংলাদেশ? যদিও কথাটাতে একেবারে এখানে বর্তমান রাজনীতির সাথে খুব সম্পৃক্ত তা নয়, আবার একেবারে সম্পৃক্ত নয় তাও নয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা কেমন বাংলাদেশে আছি, আমরা কিভাবে বাংলাদেশে জাজমেন্ট নেই, যারা রাজনীতি করে কিংবা রাজনীতির বিষয়ে আলোচনা করে তারা তাদের সম্পর্কে কি ধরনের বিরূপ মনোভাব কিংবা কি ধরনের ট্যাগ লাগানো হয় এবং কেন লাগানো হয়, সেই বিষয়গুলা বিশেষ করে লাগানো হয় কেন, সেটা দিয়ে আমরা বাংলাদেশের চিত্রটা তুলে ধরতে চাই। যে ইনফ্যাক্ট আমরা বাংলাদেশটাকে কেমন বাংলাদেশ দেখি, এবং বিশেষ করে বাংলাদেশের চিত্রটাকে বা বাংলাদেশের ছবিটাকে তুলে ধরার জন্য যে মিডিয়া, যদি বলি মিডিয়া, তারপরে প্রশাসনিক খাত কিংবা সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া যেভাবে তুলে ধরে, তাতে বাংলাদেশের কি চিত্রটা আমরা পাই বাংলাদেশ সম্পর্কে, সেটা নিয়ে দু একটা কথা বলবো জাস্ট সংক্ষেপে। বাংলাদেশটা এমন একটা জায়গায়, মানে আইনগতভাবে কিংবা যৌক্তিকভাবে যে কেউ যদি আইনগতভাবে কিংবা যৌক্তিকভাবে কেউ কোনো বক্তব্য যদি দেয়, এবং সেটা যদি বাংলাদেশে যেহেতু 53-54 বছর যাবৎ 55 বছর যাবৎ দ্বিদলীয় শাসন ব্যবস্থা চলে আসতেছে, অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপির শাসন, সুতরাং কোনো যৌক্তিক, আইনগতভাবে যৌক্তিক কিংবা সাধারণ কমন সেন্সের যৌক্তিক কোনো কথা কেউ বলে, তবে সেটাকে তারা যিনি বলবেন, এবং সেই কথাগুলো যদি কোনো কারণে তাদের আইডিওলজি, তাদের রাজনীতি বা তাদের কোনো বক্তব্য বিরুদ্ধে চলে যায়, তাহলেই বাংলাদেশ 55 বছর আগে স্বাধীন হওয়ার পরেও সেই ব্যক্তিকে তাকে ট্যাগ লাগানো হয় রাজাকার কিংবা রাজাকারের সন্তান কিংবা রাজাকারের নাতি। এটাই আজকের বাংলাদেশ। আবার যদি এইটা দেখি আমরা, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করেছেন, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী যে দলটা প্রায় বিগত 15 বছর দেশটাকে শাসন করে চলে গেছেন, তো বাংলাদেশের এখন এই চেতনার ব্যবসাটা বা চেতনার বিষয়টা এরকম হয়েছে যে এক দল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নির্মম ভাবে মানুষ হত্যা করে, বিডিআর হত্যা করে, আয়নাঘর বানিয়ে ৭৭ লোক হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনার নামে, এবং এটা করে তারা যখন দেশ থেকে পালিয়ে যান, ঠিক তখন বিকল্প কেউ এসে আবার সেই একই জিনিস ধারণ করে ভিন্ন আঙ্গিকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী হিসাবে ধারণ করে নেন। এটা হলো আজকের বাংলাদেশ। অথচ লক্ষ্য করে দেখবেন যে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু বারবার সময় অসময়ে দেশ ছেড়ে চলে যায়, আর যাদেরকে রাজাকার কিংবা রাজাকারের সন্তান কিংবা রাজাকারের নাতি বলা হয়, তারাই দেশে থেকে যায়, আছে, এবং সেভাবেই তারা
ক্ষমতায় যারা আসে, দুই দলের যারা আসে, যে দলই আসুক, তাদের দ্বারা তারা নির্যাতিত হয়, কিন্তু তারা দেশেই থাকে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, তারা যাচ্ছে তাই ভাবে দেশ শাসন করেন, দেশের মানুষ উপরে স্ট্রিম রোলার চালান, নিজেরা দেশটাকে লুটে পুটে খান, সম্ভবত দেশ ছেড়ে চলে যান এবং নিরাপদ আশ্রয় তাদের আছে। আবার কেউ না কেউ এসে সেই জায়গাটা দখল করে। এখানে আমি একমাত্র ব্যতিক্রম দেখলাম বেগম খালেদা জিয়া, যিনি কখনোই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেননি। অফকোর্স উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ওনার হাজবেন্ড জিয়াউর রহমান সাহেব আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, উনি কিন্তু বঙ্গবন্ধুর দেওয়া, শেখ মুজিবুর রহমান সাহেবের দেওয়া খেতাব পেয়েছিলেন বীরুত্তম। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা এটা বাড়তি দুইটা শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। প্লাস তার অ্যাকশন প্রমাণ করেছে উনি একটা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা বাংলাদেশে দুই ধরনের প্রমাণ করেছে, যে সমস্ত মুক্তিযোদ্ধারা পালিয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, আবার যদি কেউ এসে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, ধারণ করে, আবার কেউ ফিরে এসে ধারণ করেছে ইতিমধ্যে, তাহলে তারা কি প্রমাণ করতে? তারা হলেন রাজনৈতিক দেশপ্রেমী কিংবা রাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি। তারা আদৌ ধারণ করেন কিনা মুক্তিযুদ্ধের চেতনা, আমার প্রশ্ন রেখে গেলাম এটা। পাশাপাশি আমরা যদি দেখি যে কারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, তার কিছু প্রমাণ আছে। মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি কারা? আমি যদি জিয়াউর রহমান সাহেবের দিকে তাকে, কোনো প্রশ্নই নাই, প্রশ্ন ওঠে না। উনি একজন 100% মুক্তিযোদ্ধা ছিলেন। উনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স হিসেবে একটা ফোর্স ছিল। উনি ক্ষমতায় টিকেছেন মাত্র 4.5 বছর, কারণ উনি রিয়েল মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করতেন, যেটা আওয়ামী লীগের মতো শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেই শক্তি সহ্য করে না। কারণ সেই শক্তির, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাটা হলো রাজনৈতিক, আত্মিক নয়, আন্তরিক নয়, বিশ্বাসের নয়, ওটাকে তারা পুঁজি বানায়। কিন্তু জিয়াউর রহমান সাহেব লালন করেছেন এবং রিয়েল ফ্রিডম ফাইটার 4.5 বছর বেশি টিকতে পারেনি। একইভাবে একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া, কোনো সন্দেহ নাই, কারোর সাথে আপোষ করেননি। উনি কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বাংলাদেশে থেকে ধুকে ধুকে মরেছেন এবং একটা পর্যায়ে উনি জেলে দণ্ড ভোগ করেছেন। কিচ্ছু করতে পারেনি তার দল, যারা আজকে ক্ষমতায়, কোটি কোটি লোক, তারা নাকি নির্যাতিত হয়েছে ব্যাপকভাবে, কিন্তু খালেদা জিয়া কিছুই করতে পারেননি। এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টাও দেখিনি, অথচ তারা সাংঘাতিকভাবে আজকে বলছে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। ব্যতিক্রম আমি দেখেছি, যে হাদি ছেলেটা মারা গেছে, আমি দেখেছি শ্রদ্ধাবোধ কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করে বেগম খালেদা জিয়ার প্রতি, এবং টু সাম এক্সটেন্ট সে ধারণ করেছিল খালেদা জিয়াকে। এটা তো চলনে বলনে বক্তব্য মনে হচ্ছে টিকতে পারেনি, তাকে মৃত্যুর কোলে পড়ে যেতে হয়েছে, ঢলে পড়তে হয়েছে, অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তার মানে হলোই, যিনি সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবেন এবং সেই তার আলোকে দেশটাকে ভালোবাসবেন, তার অবস্থাটা হবে বেঁচে থেকে ধুকে ধুকে খালেদা জিয়ার মতো মৃত্যুবরণ করবেন, অথবা অকাল মৃত্যু, মানে সাদিদের মতো অকাল মৃত্যু বরণ করতে হবে। এটাই 54-55 বছরের বাংলাদেশ। আমরা 5ই আগস্টের পরে মির্জা আব্বাসের কান্না দেখেছি, আমরা রিজভির কান্না দেখেছি, বিজয়ের কান্না বলা চলে। কি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল তারা এই জুলাই যোদ্ধাদের প্রতি। আজকে নির্বাচনের পর, বিজয় লাভ করার পর, জুলাই যোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং গত 1.5 বছর একই কায়দায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা। কেননা ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর তারা নিশ্চিত হয়ে গেছে, যখনই নির্বাচন হবে তারা বিজয় লাভ করবে যে কোনো ফর্মে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ফেললো তারা। অথচ যারা এর নেতৃত্বে ছিলেন তারা কিন্তু দীর্ঘ 15-16 বছর, কেউ 15-16 বছর, কেউ 7-8 বছর দেশে ছিলেন না। যেই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে গেল এবং তার মুক্তিযুদ্ধের চেতনার যে সেটাকে বিসর্জন দিয়ে চলে গেলেন, পরক্ষণে দেশে এসে আরেক দল দায়িত্ব নিল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আবির্ভূত হলো। দুটো দলে কি আমাকে মনে হয় এরা রাজনৈতিকভাবে রাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কতখানি আন্তরিক সেটা আমার কাছে বোঝা মুশকিল। এই জন্য আমি বললাম, মির্জা আব্বাসের কান্না দেখেছি, রিজভী সাহেবের কান্না দেখেছি, জুলাই যোদ্ধাদের জন্য তাদের চোখের পানি কিভাবে পড়েছে।
আজকে তারাও বেমালুম ভুলে গেছে। ব্যতিক্রম শুধু আমি একটা লোককে পেয়েছি, সেই লোক হলো লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন আমি মুক্তি পেতাম না এই জুলাই যোদ্ধারা না থাকলে। এই জুলাই যোদ্ধাকে গিয়ে আমাদের চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। অথচ যারা রাজনৈতিক মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে যারা আজকে ক্ষমতায়, তারা এখন ৭২ সংবিধান রক্ষা করে। তারা জুলাই চেতনার স্বীকৃতি দিয়ে সংবিধানকে সংশোধন করলে, গণভোটের মাধ্যমে সংস্কার কমিটি বানিয়ে এই যে সংবিধানকে সংস্কার করলে ৭১ নিশ্চিহ্ন হয়ে যাবে। একটা কোথাকার তথ্য কোথায় নিয়ে আসার, কিরকম মিথ্যা তথ্য দেয়। ইতিহাস কখনো মরে? কারো কি সাধ্য আছে কি ইতিহাস বদল করবে? আজকে ২৪-এর ইতিহাস বা ৭১-এর ইতিহাস এই বাংলাদেশ পেয়েছি আমরা, তার ধারাবাহিকতায় ফ্যাসিস্টের তারাই দেওয়া হয়েছে, যারা মনে করতো আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এই যে দেশ এখন ৫৩-৫৪ বছর পর কোথায় আছি, আসলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এই দ্বিদলীয় শাসন বা দুটি দল যারা আছে, তাদের অ্যাকশনে আমার কাছে মনে হয় না যে তারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল, মানে মুক্তিযুদ্ধের চেতনা তারা লালন করে। আর যারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতো, সেটার এক্সাম্পল জিয়া রহমান সাহেব ৪.৫ বছর বেশি লিখতে পারেননি। বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় বাংলাদেশে পার করেছেন, ধুকে ধুকে মরেছেন, এবং তার বৃহত্তর যে সবচেয়ে বড় দল যেটা আজকে ক্ষমতায় গেছে, তারা নির্বিকার তাকিয়ে তাকিয়ে দেখেছে আর মাঝে মাঝে বলি দিয়েছে যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেই। তাহলে এটা যদি বিশ্বাস করতো, মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে শক্তি হিসেবে বিশ্বাস করতো, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিশ্বাস করতো, অ্যাটলিস্ট ওই রাষ্ট্রপতিকে তাদের সাথে রাখতো না, রাখার কোনো কারণও ছিল না। সে তো স্বৈরাচারী সরকারের দোসর। সুতরাং আজকের বাংলাদেশ কোথায়? এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে কথা বলে, এটা সিম্পল রাজনৈতিক স্লোগান, এবং আমার ধারণা তারা সেটা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে জুলাই যোদ্ধারা থাকতো সকলের মাথার তাজ। সেটা যেহেতু থাকছে না, সুতরাং সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই। যেটুকু বলা হয় একান্তই বাধ্য হয়ে জুলাইয়ের গন্ধ রাখতে হয় তাদের মুখে, এবং এটা না রাখলে হয়তো যে কোনো সময় অন্যরকম পরিস্থিতি হয়ে যেতে পারে, তাই সেটা রাখা। সুতরাং আমি মনে করি যে কোনো ফর্মে বাংলাদেশে জুলাই চেতনাকে ধারণ করতে হবে, এবং জুলাই চেতনাকে তারাই ধারণ করতে পারবে না যারা ৭১-এর চেতনাকে ধারণ করে না, এবং ৭১-এর চেতনা ধারণ যারা করবে অবশ্যই জুলাই চেতনাকে তারা ধারণ করতে পারবে। এটাই হতে পারে প্রমাণ।